Welcome everyone and welcome to Cars and Conversation. Today we have the all-new Lexus RX, which is owned by Mr. Rizwan. Assalamualaikum. Islam, how are you? I'm good. Thank you for having me on the show. But thank you so much for your time. But the car itself, Lexus RX has been a massive success worldwide, given the fact that our অনেক লম্বা একটা heritage আছে in the world and also in Bangladesh as well. And this is the all-new model. So, back small intro about you and the car. Assalamualaikum. I'm Rizwan Al Qayyum, and this is 2023 Lexus RX 350h. Nice. And this is the 2.5 liter hybrid version. 2.5 liter hybrid. This makes roughly around 250 horsepower. Okay. And around 240 pound-feet of torque. Acha. And this shape also comes in a 2.4 turbo hybrid, right? Right. That is the 500h 500h. Sport, which is like onno level right. performance. I would have wanted to, buy that, but somehow এটা পাই নাই, বাজেটও হয় নাই, but somehow এটাতেই শেষমেশ আসলাম। এটাতে কেন আসলাম এটাও ইজ লং স্টোরি। প্লিজ মানে এটা কি এখনই বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে। First of all, I honestly, when I thought of replacing, this is replacing my Hyundai Santa Fe. Okay. So আগেও একটা জিপ ছিল, মানে সবার তো একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই ধরনের একটা গাড়ি লাগবে। জি। And if you have multiple cars, you want at least one SUV. Right, correct. So আমাদের Santa Fe ছিল, Santa Fe আগে Kluger ছিল। So Kluger থেকে রিপ্লেস করলাম Santa Fe দিয়ে, Santa Fe দিয়ে এখন রিপ্লেস করব। So we were actually wondering যে কি গাড়ি কিনবো, মানে ছোট গাড়ি নিতে যাচ্ছি না। মানে থিংকিং যে হ্যারিয়ারের ভিতরে যেটা দেখলাম যে লাগেজ কম্পার্টমেন্টটা একটু ছোট, খুবই ছোট। জি। তো তারপর আবার পিছনে দেখলাম যে হ্যারিয়ারে যেটা যে সামনের সিটগুলো বাকেট টাইপ করাতে পিছনে ক্লস্ট্রোফোবিক লাগে, জায়গা কম লাগে, আর অল ব্ল্যাক হওয়াতে একটু কেমন জানি ক্লস্ট্রোফোবিক এফেক্টটাই বেশি লাগছিল। জি, কারেক্ট। সো তখন আমি ডিসাইড করলাম যে মেবি উই শুড গো লুক ইনটু দ্য 2020 RX, এটা যে আগের শেপ। রাইট, জি, মানে ফোর্থ জেনারেশনের ফেসলিফট ভার্সন যেটা, ওটাও কিন্তু খুব সুন্দর। ওটাও খুবই সুন্দর, ওটা ভিতরে ফিটিং ফিনিশ খুব ভালো। কিন্তু ওটা যখন আমি দেখলাম, দু তিনটা দেখলাম, মানে ওটাতে দেখে না, মানে দেয়ার ওয়াজ নাথিং নিউ। থাকে না যে একটা গাড়ি, একটা নতুন গাড়ি কিনতেছি, আমার আগের সান্টা ফেটা যেরকম ছিল ওরকমই একটু মেবি বাটনস গুলো ডিফারেন্ট, বাট ওভারঅল ফিলটা একই ধরনের ছিল, মানে প্রবাবলি একই জেনারেশন, বিকজ দ্যাট ওয়াজ আ ব্র্যান্ড নিউ কার। সো দ্যাট ওয়াজ ইন 2016 or 17 এর। আর এটা যদি 2020 এর হয়, 4-5 বছরে না কোনো রেভলিউশনারি তেমন বড় চেঞ্জ হয় নাই। সো তখন ওটা আমি টেস্ট ড্রাইভও দিলাম। ইটস অ্যাপারেন্টলি a 2 লিটার টার্বো, বাট চালায় আমার কাছে পারফরম্যান্স ওয়াইজ ইট ওয়াজ লাইক ভেরি, মানে খুবই মানে স্লো একটা গাড়ি। আচ্ছা, মানে ভালো বাট স্লো। জি। সো ওরকম কয়েকটা দেখতে তারপর দেখলাম যে চেঞ্জ নাই, দেখে ভালো আছে, ঠিক আছে তাহলে ক্রাউন ক্রসওভার কেমন হবে, ক্রসওভার নাম যখন আছে দেখি ওটা কেমন, ওটা দেখলাম। তারপর ওটাতে দেখি ডাজ নট সার্ভ মাই পারপাস। রাইট, যে মানে আমার কিন্তু মানে ব্যবসা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রিতে। তো আমার ঢাকার বাইরে কোনো ফ্যাক্টরি নাই, কোনো প্রোডাকশন লাইন নেই, তো আমার ঢাকার ভিতরেই ঘোরাঘুরি। তো এই জন্য আমার মানে ওই বড় সাইজের প্র্যাডো লেভেলের জিপে যাওয়ার ইচ্ছা তেমন ছিল না। তো আমি যখন দেখলাম যে ওই ক্রাউন ক্রসওভারে যখন গেলাম, ওটার সবকিছু সুন্দর, সবকিছু ভালো, বাট সামহাউ শেপটা না, মানে আই এম নট সেইং যে ক্রাউন ওনারদেরকে কিছু বলতেছি না, বাট সবার চয়েস ডিফারেন্ট, একজনের এক জিনিস ভালো লাগে, আমার কাছেও খারাপ লাগেনি, বাট সামহাউ ওই যে লাগেজ স্পেস তেমন বেশি না, মানে এসইউভি তো না আসলে, এটা তো মানে একটা এসইউভি ক্রসওভার, যেমন পিছনে যে পরিমাণ স্পেস থেকে ট্রাঙ্ক স্পেস, ওটা একদমই নেই। দিস ইজ মোর অফ আ সেডান, আ গ্লোরিফাইড সেডান। রাইট। সো ওটা তারপর ওখানে দেখে মানে তখনও কনফিউজ ছিলাম যে কি নিব, কি রিপ্লেস করব, মানে টেনশনে, মানে কিছুই মন মতো হচ্ছিল না। তো তখন একটা শোরুমে ওই পুরানো আরএক্সটা খুঁজতে এটাকে পেলাম। আচ্ছা, এটা দেখার পর দেখি আরে এটা তো দেখি যেটা আমি খুঁজতেছিলাম, যে হ্যাঁ আরে ভাই সবকিছু ডিফারেন্ট, পারপাস, মানে লাগেজ স্পেস আছে, গাড়ির ভিতরে স্পেস আছে, প্লাস গাড়িটাও ডিফারেন্ট, মানে বাইরে দিয়েও ডিফারেন্ট, ভিতর দিয়েও কমপ্লিটলি মানে আগের জেনারেশনের গাড়ি মনে হয় না। জি। তো তখন এটা দেখলাম, যে আরে এটা কিনতে গেলে তোমার বাজেট অনেক দূর বাড়াতে হবে। তো যখন বাজেট বাড়ালাম, তখন যে দেখি আবার হোস্ট অফ আদার প্রবলেমস, ওই বাজেটে দেখি আরো অনেক গাড়ি চলে আসে, যে বাজেট যদি বাড়াই ফেলি তাহলে আবার এটা দেখে না আরো কিছু বেটার কিছু নেই। তখন যেরকম আমি ওই যে তোমার এই চ্যানেলে তোমার একটা শো আছে যে এটার সাথে আর কনসিডারেশনে কি ছিল, আমরা কি ওই জায়গায় চলে যাবো? হ্যাঁ বলেন, নো প্রবলেম। ওই জায়গায় মানে
চেঞ্জ হতে হতে দেখো কোথায় কই চলে গেছি। ওই বাজেট রেঞ্জে যাওয়ার পর তখন আমি কনসিডার করলাম যে প্রথম যে একটা প্র্যাডো নিই, ওকে 2021-22 এর, মানে যখন কিনতেছেন যখন ওই রেঞ্জে চলে গেছে, ওই সাইজে ছোট গাড়ি কেন কিনবো, ওই সাইজের কিনি। তো ওই সাইজে করে প্র্যাডোটা দেখলাম এবং আমার ইচ্ছা যে বডি কিট ছাড়া নিব, এমন নিব যে যেখানে সেখানে নেমে যাব। আমি আমার ওয়াইফের বলতেছি দেখো প্র্যাডো কিনি, এটা নিয়ে আমি বাংলাদেশ ঘুরে বেড়াবো। তখন ও বললো যে বুঝাইলো আমাকে অনেক, কারণ ও প্র্যাডো দেখতে পারে না। আচ্ছা, কেন দেখতে পারে না, ইটস আপ টু হার, মানে পার্সোনাল চয়েস, বাট ও দেখতে পারে না। তো দেখতে পারে না দেখে মানে আমাকে বললো যে দেখো তুমি প্রত্যেকবার একটা জিপ কেনার আগে বলো যে তুমি এটা বাংলাদেশ ঘুরে বেড়াবা, একবারও কোথাও যাওয়া হয়নি, মানে কি রিসোর্টে যাওয়া হয় কিন্তু ওই বাংলাদেশ ঘুরে বেড়াবো ওইটা আর হয় না। তো তারপর প্র্যাডোতে উঠে ও যেগুলো বললো যে একই পুরান দিনের, তখন থেকে আরে ভরা রাস্তায়। সো ওদিকে দেখে দেখে পরে ভাবলাম যে প্র্যাডো ওয়াজ দ্য ফার্স্ট কনসিডারেশন, ওকে, যে আচ্ছা ওই রেঞ্জে প্র্যাডো বাদ। তারপর আসলো কনসিডারেশনে Audi Q8 e-tron, ওকে, which was a fantastic car, সব ভালো লাগলো। কিন্তু মানে গাড়িটাতে উঠার পর একটা জিনিস আমার কাছে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, যে এই জায়গাটায় এভরিথিং ইজ ওপেন, ওকে, মানে পুরো জায়গাটা খোলা এবং দুই সাইড দিয়েও খোলা, মানে ভিতরে যে মোবাইল টোবাইল রাখবো, ড্রাইভ করতে গেলে দেখা যাবে মোবাইল সাইড দিয়ে পড়ে গেল। আর আমার কথা হলো এই রেঞ্জে এই বাজেটে যখন আমরা একটা গাড়ি কিনবো এগুলো খোলা হবে কেন? And also just আমার একটা ফিডব্যাক about the e-tron, e-tron এর সেকেন্ড রো স্পেস খুবই কম, সেকেন্ড রো স্পেস আমার also সিটটা একটু বেঞ্চের মতো। আচ্ছা, ওকে, মানে কম্পেয়ার টু দিস এটা তো মনে হচ্ছে একদম, মানে আমার ওটা চালায় দেখে চালানো হয় নাই, তেমন চড়া হয় নাই, শোরুমে যে দেখলাম। জি, প্লাস তারপর দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি দ্য ড্র যে ওটা দিয়েই বাদ হয়ে গেল e-tron, তা না। আচ্ছা, e-tron হচ্ছে ইলেকট্রিক কার, ফুললি ইলেকট্রিক, রাইট, কারেক্ট। সো আমার এই গাড়িটার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমি ঢাকাতেই চালাই, বাট ওয়ান্স ইন আ ওয়াইল তো ঢাকা বাইরে যাওয়া হয়, যে ফ্রেন্ডরা মিলে কোথাও কোনো রিসোর্টে বেড়াতে গেলাম বা কোনো ব্যবসার কাজে কোনো ফ্যাক্টরি ভিজিটে যাওয়া লাগলো ঢাকার বাইরে। সো তখন আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, ইলেকট্রিক কার আজকাল নিউজে টিউজে দেখি যে জায়গায় জায়গায় চার্জিং স্টেশন খোলা হয়েছে। আই কলড আপ অল অফ দেম, ওকে, অল দ্য চার্জিং স্টেশন। হ্যাঁ, আছে 8টা না 7-8টা হবে, সবগুলোকে কল দিলাম। আচ্ছা, এর মধ্যে 3টায় কল রিসিভ করছে, বাকিগুলোকে কল রিসিভই করে নাই, আর কল যায়ও নাই। কল ব্যাক তো দূরের কথা, কয়েকটা নাম্বারে ফোন যায় নাই, কয়েকটা কল ব্যাকও করে নাই, কিছুই নেই। যেগুলা কল ধরছে, ধরার পর বললো কি এটা তো ভাই রেস্টুরেন্ট, মায়ামি না এই কোন একটা হাইওয়েতে একটা রেস্টুরেন্ট, আপনি কি খাওয়া দাওয়া করবেন? আমি তো অবাক ভাই, আমি তো চার্জ দিতে চাই গাড়ি, খাওয়া দাওয়া করবেন মানে? বলে ও আপনি চার্জের জন্য ফোন করছেন, ওটা একটা বুথ বানাইছে বাট ওটার মধ্যে ইলেকট্রিক্যাল লাইনই নেই। এটা যখন আমি শুনলাম আমি বললাম যে ভাই এগুলা তো তাইলে মার্কেটিং গিমিক্স। মানে আমার কথা হলো যে একটা গাড়ি কিনবো, ঢাকার বাইরে যাবো, জায়গায় জায়গায় ওদের ওয়েবসাইটে গেলে বিউটিফুলি ডান, পুরো ম্যাপে দেয়া কোন কোন জায়গায় কি আছে। অনলি কক্সবাজারে যেটা আছে ওটাই পরে জানলাম যে ওদের চার্জিং স্টেশনটা কাজ করে। বাকি কোনোটাই হোটেল সাইমন, রাইট, কারেক্ট। ওটা আমার এক ফ্রেন্ড গিয়েছিল, ও নিজে পার্সোনালি যেয়ে দেখে আসছে না ওখানে কাজ করছে। আচ্ছা, কিন্তু ফোন দিয়ে আমি মানে একটাই পেলাম, সে নাকি দোকান, আর বাকিগুলো ফোন ধরে না। তো এখন আমি চার্জ শেষ, ওখানে গাড়িটা যদি কেনা হতো, যারা কিনেছে চার্জ শেষ, ওখানে গেল যে দেখে চার্জ স্টেশন নাই, এই জন্য e-tronটা বাদ দিলাম। আচ্ছা, তখন দেখলাম কি মার্সিডিজ এর GLC তে একটা অফার দিয়েছে। আচ্ছা, করে সো GLC তে অফার নিউ শেপ GLC, সো ওটাতে দেখতে গেলাম, খুব ভালো, সব ঠিক, কিন্তু ওটা সিগনিফিকেন্টলি গাড়িটা ছোট, রাইট, কারেক্ট। এবং গাড়িটা ছোট হওয়াতেও কি তাও একটা মার্সিডিজ এর লোগো আছে, ব্র্যান্ড নিউ কার, ভালো কান্না লাগবে, রাইট। ভিতরে ইন্টেরিয়র ট্যান খুব সুন্দর কালার, এভরিথিং ফিট এন্ড ফিনিশ ইজ নাইস। ওটার একটা জিনিস ভালো লাগে নাই, যেটা হচ্ছে যে ড্রাইভার সিট সামনে আগানো পিছানো যায় না। মানে সিট যে আগায় পিছানো যায় না, এটা যায় না। এটা কি করা যায়? লায়ন কিং একটা কার্টুন আছে না, যেখানে ওই বাচ্চাটাকে এমনি করে তুলে ধরে ওরকম করে আগায় নিতেছে আমাকে। আমি কি এটা কি স্যার এটাই? আমি করতে তাহলে আগায় পিছায়, এই যে আপনাকে আগায় দিল উঁচা করে, আবার এভাবে আগায় দিল। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর কি পিছাবো কেমনে? পিছের দিকে দিলাম, আবার এভাবে নামায় নিয়ে আসলো। বলো মানে ল্যাটারাল মুভমেন্ট যেটা আগে পিছে ওটা হয় না, আপ ডাউন হয়, সাইডওয়েজ, মানে এমনি করে পুরো লায়ন কিং এর মতো মনে হলো আমাকে, এমনি করে তুলে ধরলো আবার নামায় নিয়ে আসলো। আমি আচ্ছা ভাই এটাও বাদ। স্যার এখন মার্সিডিজের সাইজে ছোট ছিল, এবং এই একটা জিনিস এটাও মানে বাদ দেওয়ার মতো জন্য হয় নাই, বাট সামহাও মানে ভালো লাগলো না এই জিনিসটা। সো এই তিনটার মধ্যে তারপর দেখলাম যে এটার মধ্যে মোরলেস ইট হ্যাজ এভরিথিং, মানে এভরিথিং দ্যাট আই ওয়ান্ট, এন্ড বাজেটেও আছে। সো তারপর উই ডিসাইডেড অন দিস ওয়ান, রাইট, মাশাআল্লাহ। সো অনেক দিন ধরে আমি কিন্তু গাড়ির মার্কেটে অনেক দিন ধরে, অনেক মাস ধরে
গুজাগুজি করতেছি, এটা নিব ওটা নিব সেটা নিব, বাট কুডন্ট ডিসাইড অন এনিথিং। না হ্যাঁ, এমনি তো আসলে আমরা দেখেছি আসলে এখনকার কিন্তু এই মার্কেটে গাড়ি সিলেক্ট করা খুবই ডিফিকাল্ট, কারণ কয়েকটা প্রো এত স্ট্রং, আবার কন এত স্ট্রং এজ ওয়েল। আসলে এটার জন্য কিন্তু অনেক মানে এটা করা খুব কষ্ট, মানে জাস্ট নট মানে ইন অল সেগমেন্টস, সব সেগমেন্টে কিন্তু এটা এখন খুব ডিফিকাল্ট একটা মানে ভালো প্রপার গাড়ি নেওয়া ফর ওয়ানসেলফ। এন্ড ভাই এমএজে আপনার কেনার পরে টিল নাও এক্সপেরিয়েন্স কিরকম যাচ্ছে? এক্সপেরিয়েন্স হ্যাজ বিন ভেরি গুড। মানে এখন দিস ইজ নট সুপার ফাস্ট, জি, এবং বাট দিস ইজ নট স্লো, রাইট। মানে যদি আমার এক্সেলারেট করা লাগে ভেরি কুইকলি 120-30 উঠে যায়, আর ঢাকার রাস্তায় 120-30 বেশি অ্যাকচুয়ালি লাগে না। জি না, এবং আমার কথা হচ্ছে এখন তো আর ভাই আগের মতো বয়স নেই যে গাড়ি নিয়ে টানাটানি করবো। এখন একটা গাড়ি চাই যে চুপচাপ শান্তিতে আরামসে সেফলি মানে সুন্দর মতো মানে ক্রিচার কমফর্টস নিয়ে ঘুরবো। তো ওটার জন্য দিস ফিটস দ্য বিল পারফেক্টলি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এন্ড ভাই এমনি তো আমি যদি এই মডেল একটু বলি অ্যাবাউট দিস নিউ মডেল, এইটা এই RX বের হওয়ার পরে সবার একটু ফ্রন্ট ফেসটা একটা ওপিনিয়ন ছিল যে দ্য নোজ ইজ টু বিগ, বাট এখন কিন্তু লুকস ফাইন। মানে ইনফ্যাক্ট অত খারাপ লাগে না। ইনফ্যাক্ট এটার কিন্তু নোজটা আগের জেনারেশন থেকে ছোট। আচ্ছা আচ্ছা, কারণ Lexus calls this some new নামটা একটা কি যেন দিছে, they have a name for this new nose, new philosophy, right, নতুন ডিজাইন philosophy। কারণ আগের মধ্যে ওটা যেরকম আলাদা, রাইট, মানে একটা পুরো চারপাশ দিয়ে ক্রোম দিয়ে, আবার F স্পোর্ট মডেলগুলোতে যেরকম আলাদা ক্রস করা গ্রিল যেটা, ওটা তো পুরো ওই যে কি বোয়াল মাছ না কোন মাছের মুখের মতো লাগে, বাট এটা একটু সেই তুলনায় কম্পোজ, যে মানে it's not on your face। জি জি জি, it is, and also the shape is more আর একটু স্পোর্টি ভাবে একটা ওভারঅল ডিজাইনটা করেছে, which looks nice, মানে overall it doesn't look bad, কিন্তু I feel personally, my opinion, ভিতরে the upgrade has been huge। আমার কথা হচ্ছে fit and finish RX এর always ভালো ছিল, but this খুবই ভালো, feels like a step above everything else, premium, very premium feel। স্ক্রিনটা বড় হলেও মুখের উপর আসছে না, সো একদম প্লাস ডিজাইন, এবং স্ক্রিনটাকে চেঞ্জ করা যায় অনেক ধরনের, ইউ ক্যান হ্যাভ লটস অফ ইনফরমেশন। এটা দিলে যেরকম আলাদা ছোট হয়ে যায়, আবার Lexus এর বাটনে গেলে Lexus এর ইন্টারফেসে ওখানেও অনেক কিছু করার আছে, হোমে চলে, হ্যাঁ অনেক কিছু, মানে দিস হ্যাজ লটস অফ functions to it। and also এই জায়গাগুলো everything is events, it's a very nice fit and finish। fit and finish is very nice, এবং মানে কোথাও কোনোটা চিপ আউট করে না। অনেক গাড়িতে থাকে যে এই জায়গায় একটু প্লাস্টিক দিয়ে দিলাম, এটা মানে এখানে এভরিওয়্যার ইউ টাচ ইউ ফিল যে ইটস কোয়ালিটি। জি, এখানে যদি মানে আই উড অ্যাড টু দিস, মানে ওই যে তোমাদের 3 pros 3 cons একটা সেকশন আছে, ওখানে যে বলবো, ওখানে যে অ্যাড করব, যেখানে আমি ইনফ্যাক্ট এখনই আলাদা করে বলে দিই। হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমার এক আত্মীয়, আমার এক মামা এই গাড়িতে উঠে কেনার কয়েকদিন পরে, আচ্ছা, উঠে আমাকে বললো যে এক নতুন গাড়ি কিনলি, এত টাকা দিয়ে কিনলি, এটার মধ্যে এমন কি আছে? সো মানে হিজ কোয়েশ্চেন ওয়াজ লাইক, এটার মধ্যে এমন কি আছে যেটা অন্য জিপে নাই, সেলিং পয়েন্ট কি, মানে কি এটার মধ্যে কি আছে? সো ইট মেড মি থিংক যে এটার মধ্যে ইনফ্যাক্ট এমন কি আছে, কিচ্ছু নাই যেটা এটার হাফ প্রাইস গাড়িতে নাই। লেদার সিট, হ্যারিয়ার, এক্সটেল, CRV সবকিছুতে আছে, প্যানোরামিক সানরুফ সবকিছুতে আছে, এই হিটেড কুলড ভেন্টিলেটেড সিট সব গাড়িতে আজকাল আছে। তো তাহলে এটা কেন কিনলাম? তখন অ্যাকচুয়ালি মেড মি থিংক যে আসলেই মানে এটা কেন কিনলাম, তাই না? তো তখন মানে চিন্তা করতে করতে দেখলাম যে দিস ডাজন্ট ডু এনিথিং এক্সট্রা, বাট ইট ডাজ এভরিথিং বেটার। কারেক্ট, এভরিথিং বেটার, মানে এখানে এভরিওয়্যার ইউ টাচ ফিট এন্ড ফিল খুব ভালো। ইভেন জানলার এই যে বাটনগুলো, বাটনের ক্লিকটা বাড়ায়, মানে ইটস ভেরি প্রিমিয়াম। আমি সেই দিন বৃষ্টি হইতেছিল, তখন হঠাৎ করে ওয়াইপারটা অন করলাম, এই ওয়াইপারের আর্মের যে মুভমেন্টটা, এটা এত সলিড এন্ড এত সুন্দর একটা ফিল যে মনে হয় খালি ওয়াইপার চালে। সত্যি কথা, মানে অন্য গাড়ির তুলনায়। তারপর আমার আরেকটা গাড়ি যেটা আমার ওয়াইফ চালায়, যে হোন্ডা অ্যাকর্ড, আচ্ছা, ওটার মধ্যে সিটটা যখন আগাই, এটার মধ্যে যেরকম সাইডে এখান থেকে আগানো যায়, ওটাতেও আছে, আমার এই ফিচারটা খুব ভালো লাগে। সো ওটাতে যখন আগাই না, সিটটা মনে হয় ক্যাট 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 অটো, কিন্তু ক্যাট 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 মানে ইউ ক্যান ফিল দ্য গ্রাইন্ড, মানে মোটরাইজ ভাবে আগাচ্ছে। এটার মধ্যে কেমন জানি মনে হয় রিফাইন ভাবে, ওই লায়ন কিং এফেক্টে ওইভাবে আগায় যাচ্ছে, পিধায় যাচ্ছে। সো ইটস ভেরি নাইস। ইভেন জানলা যখন বন্ধ হয়, ইউ উইল ফিল যে শেষ মুহূর্তে যে কেমন একটু স্লো হয়ে উঠতেছে, এবং এটা শুধু একটা উইন্ডোতে না, অল অফ দেম, এবং একই ভাবে। সো এই যে মানে এখন ব্যাপারটা হচ্ছে these are like the smallest of touches। এখন if you appreciate it, you appreciate it। অনেকে হয়তো বুঝবেও না, বুঝবেন, এক্স্যাক্টলি। কারণ যারা বুঝবে না তার জন্য এই গাড়ি না। এক্স্যাক্টলি, কারেক্ট, so true, so true।
And ভাই এমনি তো obviously I'm assuming এটা কোনো ইস্যু হবে না, but still আপনাদের till now মানে সার্ভিসিং মেইনটেনেন্স না কোনো ইস্যু হয়নি, সার্ভিস মেইনটেনেন্স হ্যাজ বিন ভেরি ইজি। ইনফ্যাক্ট এটার মধ্যে সার্ভিস মেইনটেনেন্স সবচেয়ে ভালো লাগলো যে জিনিসটার মধ্যে হ্যারিয়ারের পার্টস লাগে। আচ্ছা, অয়েল ফিল্টার হ্যারিয়ারের, এয়ার ফিল্টার বদলানো লাগে না, কারণ এয়ার ফিল্টার ক্যাবিন ফিল্টার ওয়াজ লাইক একদম ফ্রেশ একদম ক্লিন, সো খালি অয়েল ফিল্টারটা বদলানো হয়েছে। আচ্ছা, and this is basically the updated battery. এটা তো আগের যে হ্যারিয়ার ছিল ওটা থেকে এটা মনে আরেকটু আপডেটেড শুড বি, বাট আমার যেরকম ব্যাটারি টেকনোলজি নিয়ে মানে আমি তেমন রিসার্চ বা সার্চ করে দেখিনি। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, সো আই থিঙ্ক ওই ব্যাটারির কারণে there is more range and also more torque as well. মানে initially initially pushটা is very good, জি জি, মানে for its size and weight it's very good, জি। এবং হ্যান্ডলিং ওয়াইজও মানে I would consider myself as a car person, so মানে আমার কাছে how the car drives and feels is very important, and how the car looks from the inside, কারণ বাইরের থেকে তো মানুষ দেখবে, আমি দেখতেছি না, আর আমার কথা হলো আমি তো সারাক্ষণ ভিতরেই আছি, তো আমি যদি ভিতরে থাকি, আমার যদি নিজের ক্যাবিন এনভায়রনমেন্ট ভালো না লাগে, তাহলে কিন্তু মানে ভাই কেন এত টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, তো অন্য একটা কিনলেই পারতাম হাফ দামে। জি জি, সো আমরা একটা সেগমেন্ট করে দিই চ্যানেল, ওখানে we talk about 3 pros and 3 cons, so আপনি যদি আপনার পয়েন্ট থেকে, হ্যাঁ এটা নিয়ে I was thinking about it since last 1-2 দিন। আচ্ছা, চিন্তা করতেছি কি বলবো, কারণ এটা চিন্তা করে হঠাৎ করে না অন টপ অফ ইওর হেড আসে না। জি জি, এটা ফার্স্ট প্রোর দিকে যদি শুরু করি, এটার ভিতরে বোট লোডস অফ স্পেস, ওকে, জায়গার অভাব নেই, মানে সামনের সিট আমি পুরো পিছায় বসলো, পিছনে তারপরও প্রচুর জায়গা, হ্যাঁ, এবং এটার পিছনের সিটটাও আবার রিক্লাইন করা যায় অটো সুইচে, ওকে, সো অনেক জায়গা, এটা একটা প্রো। কিন্তু একটা যদি এটা কিন্তু এক্সটেরিয়র থেকে বোঝা যায় না যে ভিতরে এত, ওটা কনে আসতেছি, আচ্ছা সরি ওটা কনে সরি, তো এটা একটা প্রো যে ভিতরে অনেক জায়গা। আর একটা প্রো হচ্ছে ইটস ডেড সাইলেন্ট, রাইট, মানে ক্যাবিনের যে নয়েজ ইনসুলেশন ভেরি গুড, মানে ইউ ফিল লাইক তুমি একটা নিজের কোকুনের মধ্যে আছো, মানে বাইরের কোনো আওয়াজ আসেই না। আবার এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি বাইরের আওয়াজ আমার জাস্ট, হ্যাঁ, আবার একটা জিনিস ভালো যে ইনসুলেটেড হইলেও এত বেশি রোলস রয়েস লেভেলের না যে বাইরে কি হয়েছে বুঝতেছি না, তো হঠাৎ করে একটা গাড়ি গেল, ট্রাক গেল, ওটা বোঝা যায়, তো মানে ইটস আ নাইস লেভেল অফ ইনসুলেশন। আরেকটা প্রো যদি বলি সেটা হচ্ছে, সরি সেকেন্ড প্রো বললাম যে ইনসুলেশন ভালো, জায়গা ভালো। আরেকটা হচ্ছে যেটা আমি অন্য কোনো গাড়িতে তেমন দেখি নাই, সেটা হচ্ছে এই গাড়ির 4টা সিট ইজ ভেন্টিলেটেড এন্ড হিটেড। ইউজুয়ালি অনেক গাড়িতে পিছনে থাকে, হিটিং থাকে, কিন্তু ভেন্টিলেশন থাকে না। বাংলাদেশে তো ভেন্টিলেশন প্রয়োজন, যে সিট কুলিংটা, তো এটার 4টা সিটেই ভেন্টিলেশন এন্ড কুলিং আছে। আর আরেকটা পয়েন্ট হতে পারে which I would consider both a pro and a con, মানে কন্ট্রাডিক্টরি হতে পারে, বাট আমার পয়েন্ট অফ ভিউতে দুটোটা। আচ্ছা, সেটা হচ্ছে এই গাড়িটার রোড মানে প্রেজেন্স নাই, ইন দ্য সেন্স যে একটু সাটল, হ্যাঁ, যে মানে এই লেভেলের প্রাইস, এই প্রাইস রেঞ্জে আমি যদি আউডি বা মার্সিডিস নিতাম, ওটা নিয়ে কোথাও গেলে আরে মানে জার্মান একটা আসছে, তাই না? সেই তুলনায় এটা নিয়ে গেলে অনেক জায়গায় অনেক মানুষ মনে করতে পারে নতুন করলা ক্রস, তাই না? এটা বেশি না হতে পারে, নতুন করলা ক্রস হতে পারে, মানে লোকজন না তাকায়ও না, বুঝছি, তাই না? মানে এই প্রাইস রেঞ্জে অন্য কিছু কিনলে যদি একটা সিরান টিরান কিনতাম, তাহলে ওটা বাবা হেড টার্নার হয়ে যেত, কিন্তু এটা একদমই তেমন হেড টার্নার না। সো যেটা আমার জন্য ইজ আ প্রো, অনেক টাইমস আমার জন্য মনে হয় এমন জায়গায় মিটিং এ গেলাম যে বেশি দামি নিয়ে গাড়ি নিয়ে গেলে এরা বলবে আরে ভাই এর কাছে তো যাই তা রাখা যেতে পারে, চার্জ করে বেশি দাম বাড়া ফেলবে, তো ওইদিকে ভালো। আবার এটা কোন ওইদিকে যে ভাই এত টাকা দিয়ে কিনলাম, বুঝলোই না, তো দুই দিকেই কাজ করে। সো আবার এখন যদি কনে যাই, এটার নাম্বার 1 কন হবে যে এটার যে সাইজটা, এটা কেউ বুঝে না। এটা ডাইমেনশন ওয়াইজ ইফ ইউ গুগল ইট, this is longer than a Prado, wider than a Prado. No way. Yes, it is. Google করে দেখো, it's longer than a Prado, wider than a Prado. Height কম, হ্যাঁ, height কম, এই জন্য বোঝা যায় না। width and length দুটোতে Prado হচ্ছে বড়। আচ্ছা, so Prado হচ্ছে বড় হওয়াতে মানে ইনফ্যাক্ট এটা না, এটার আগের জেনারেশনটাও, হ্যাঁ, ওই যে 18-19 এর যে 20 যেটা শেপটা, ওইটাও বড়। আচ্ছা, ওটার থেকে এটা কিন্তু আগেরটা আর এটার মধ্যে লেংথে তেমন তফাৎ নাই, কিন্তু এটার হুইল বেসটা আগেরটার চেয়ে বড়, তো এই জন্য ভিতরের স্পেস, ক্যাবিন স্পেস আগেরটার থেকে এটার মধ্যে বেটার। সো এটা যেটা হয় কি, ধরো জ্যামের মধ্যে আছি, সো তখন লোকজন বলে যান না কেন, আমি বলি আরে ভাই ক্যামেরায় তো দেখতেছি এটা যাবে না, কিন্তু দেখে বলে যান না কেন, আপনি বসে আছেন কিসের জন্য? তো এটা একটা সমস্যা। আর আরেকটা কন কয়েকটা যে বলছিলাম, কালকেও চিন্তা করতেছিলাম, এখন মাথায় নেই। And ভাই এমনি তো any future plans with the car?
এখন পর্যন্ত মানে ফিউচার প্ল্যানস তেমন নাই, মানে এটা নিয়ে মানে ফ্যামিলি কার, জি সো যেরকম আছে সেরকমই থাকবে হোপফুলি, আনলেস মানে তেমন কিছু চেঞ্জ করা লাগে, বাট নাথিং প্ল্যান্ড। জি বাট এটার পুলটা মানে আচ্ছা ভুল জায়গায় পুলের জায়গা দিলে এখন তো উপরের দিকে না না কোনো সমস্যা না, উপরে উঠে নেই। আচ্ছা উঠে নেই। আর যেটা আমি বললাম যে এটার পুলটার মধ্যে একটা সমস্যা আছে, কোনো ফিল নাই না। এই যে পুল করতে করতে সেদিন এক্সপ্রেসওয়েতে বলা উচিত না কত স্পিড উঠেছি, অনেক অনেক মানে স্পিড লিমিটের প্রায় 3 গুণের বেশি, বাট বোঝা যায় না, লিটারালি বোঝা যায় না। মানে আমার গাড়িতে আমার ওয়াইফ আমার বাচ্চা ছিল, ওরাও অবাক, এই কি হলো এত স্পিড কেমনে উঠলো এক্সপ্রেসওয়ের মধ্যে, বুঝাই যায় না। আচ্ছা স্পোর্ট মোড দিব? হ্যাঁ স্পোর্ট মোড কখনো দেইনি আমি। স্পোর্ট মোড দেয় কেমনে? এই তো পাই গেছে। হ্যাঁ এখন কিন্তু আমরা উপরের দিকে উঠতেছি। You're right, speed আসলে বোঝা যায় না। And also অনেক স্টেবল হাই স্পিড। হ্যাঁ very stable হাই স্পিড। ব্রেকের স্মেল চলে আসছে। হ্যাঁ আসলে মানে এই প্রাইস আপনি যেটা বলছেন which is true, যে আসলে এইভাবে স্ট্যান্ডার্ড কিছু করছে না, এটা আসলে আপনি যদি অমনে করে দেখেন নেক্সট 10-15 years রাখলে কিন্তু নো ইস্যুস এট অল, আলহামদুলিল্লাহ। মানে আমি ইউজুয়ালি যেটা আমাদের প্র্যাকটিস, উই কিপ আ কার ফর 8 years রাফলি। ওকে 8 years পরে উই প্ল্যান টু চেঞ্জ, কারণ 8 years এর মধ্যে গাড়ি যতই চালায় দেখা যায় কনজিউমেবল যে আইটেমগুলো থাকে, রাবারাইজড আইটেম, ওগুলো কিন্তু চলে যায়, এবং ওগুলো যখন চলে যায় ওগুলো কোন জায়গায় বদলাবো অনেক সময় বাঙালির মিস্ত্রিরা বুঝেও না, ওরা বলে যেটা বদলানোর দরকার কি, তাই না? কিন্তু ওগুলোর জন্য কিন্তু ইনসুলেশন চলে যায়, দেখা যায় হয়তো পানি ঢুকে যাবে গাড়িতে, বা অনেক ধরনের সমস্যা হয়। এই যে এই গাড়িতে কিন্তু আরেকটা জিনিস আছে যেটার মধ্যে মানে ডিজিটাল জিনিসের অভাব নাই। মানে আই ডোন্ট নো ইফ ইউ নো দিস, বাট এটার ইলেকট্রিক্যাল যে ল্যাচ সিস্টেম, যদি গাড়ি রিয়েলাইজ করে যে সাইড দিয়ে ট্রাফিক আসতেছে দরজা খুলতে দিবে না। যেটা জ্যামের মধ্যে বসে থাকলে রিক্সা থাকলে আমার ফ্রেন্ড নামতেছে দরজা খুলতেছে না, পরে এটা ওভাররাইড করে ভিতরে আঙ্গুল দিয়ে টানা যায়, তখন ওভাররাইড করে ম্যানুয়ালি খুলতে হয়, কারণ নাহলে গাড়ি অ্যালাউ করতেছে না, বলতে ট্রাফিক আছে বাইরে। তারপর অনেক ফিচার্স আছে যে ড্যাশবোর্ডে বলতে থাকে যে পিছের গাড়ি ইজ অ্যাপ্রোচিং ফাস্ট, তারপর সামনের গাড়ি চলে গেল আমাকে এখান থেকে বলবে যে সামনের গাড়ি হ্যাজ মুভড, ইউ ক্যান স্টার্ট ড্রাইভিং। এগুলো তো ইউজুয়ালি এখন অন্য গাড়ি বলে কিনা আমি জানি না, বাট অনেক কিছু এই গাড়ি দেখি বলেছি। তারপর জ্যামের মধ্যে বসে থাকলে এই 3D ক্যামেরা যখন অন হয় অ্যারো দিয়ে দেখাইতে থাকে যে এদিক দিয়ে গাড়ি আসতেছে, ওদিক দিয়ে গাড়ি আসতেছে, আর বাংলাদেশের দিকে চারপাশ দিকে অ্যারো দেখাইতেছে সব সময় অ্যাক্টিভ থাকে। হ্যাঁ এটার মধ্যে আরেকটা সুন্দর ফিচার আছে, বাট আর এটা অন্য গাড়িতে আছে কিনা, যখন আস্তে চালাই তখন গাড়ির নিচেও দেখায়। আচ্ছা রাইট, মানে ওই ক্যামেরাটা মানে ক্যামেরাটা এমন ভাবে করে যে মানে সামনের ক্যামেরাটা মানে রাস্তার ছবি আগে থেকে তুলে রাখে, তো যখন গাড়িটা পার হয় ওই ছবিটাই মানে 3D করে এমন ভাবে ফিড করে যে ইউ ক্যান সি হোয়াটস আন্ডার দ্য কার। নট দ্যাট ইটস ইউজফুল ইন দ্য সেন্স যে এটা তো অফরোডিং যাওয়ার গাড়ি না, বাট তাও বাংলাদেশে বড় বড় গর্ত থাকে, ইট থাকে, কত কিছু থাকে, তো গাড়ির নিচে সুন্দর দেখতে পারো, এটা একটা নাইস থিং টু হ্যাভ। আমি তোমাকে যেটা বলতে চাই স্পেশালি যে আই ওয়ান্ট টু থ্যাংক ইউ পার্সোনালি, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য কার কমিউনিটি ইন বাংলাদেশ ইজ ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। থ্যাংক ইউ, that means a lot. Thank you for having me. আমরা আসলে একটা জিনিসটা কথা বলতে ভুলে গেছি, ইটস RX 350h হাইব্রিড। আসলে আমরা হাইব্রিড নিয়ে কথাই বলি নাই। এনি ইস্যুস দ্য হাইব্রিড এন্ড কিরকম পাচ্ছেন পার লিটার ট্রাফিকে? ইস্যুস তেমন কিছু নাই। ও একটা জিনিস আমার হঠাৎ করে মনে পড়ছে, ওটা লাস্টে বলবো। সেটা হচ্ছে যে এটার এফিশিয়েন্সি যদি আমি এক্সপ্রেসওয়ে দিয়ে যাই, আই গেট অ্যাবাউট ফুয়েল এফিশিয়েন্সি অফ 13.5-14। ওয়াও, আচ্ছা। আর যদি এক্সপ্রেসওয়ে নিচে দিয়ে ফিরি যখন উত্তরায়, তখন আমি প্রায় অ্যাবাউট 19.5, 20, 18। কারণ নিচে যখন চলে তখন 60-70 এর বেশি স্পিড উঠে না, তখন ওইটা দেখা যায় গাড়ির ব্যাটারিতেই চলে যাচ্ছে। আর এক্সপ্রেসওয়েতে গেলে 80 কনস্ট্যান্ট যখন ধরে রাখি, 80 তে গেলে দেখি না গাড়ির ইঞ্জিন অন থাকে। আসলে এটা তো উল্টা হয়, ইউজুয়াল পেট্রোল ইঞ্জিন এক্সপ্রেসওয়েতে কম তেল খায় আর নরমালি বেশি তেল। না, এটাই পুরো উল্টা আছে, পুরো উল্টা। সো বাট এখন পর্যন্ত যে এই ট্যাঙ্ক ফুল করলাম, গাড়ি এখন দেখা যাচ্ছে 458 কিলোমিটার অলরেডি চলে গেছে, আর ডিসটেন্স টু এমটি দেখাচ্ছে আরো 226 বাকি আছে। ওয়াও, আচ্ছা। সো 200 ধরলেও আরো 600 কিলোমিটার, 600 প্লাস 650 650 পাচ্ছি। এবং ট্যাঙ্ক সাইজ কিন্তু খুব বেশি আহামরি বড় না, 6000 টাকার তেল নিলাম ভরে গেল। ও ওকে, জি।
আর ওই যে কনটা মনে পড়ছে, একটা কন বললাম না যে কন ভুলে গেছি CVT. Oh, right, correct, yes. But this CVT is still 1000 times better than আগে. This is probably ECVT নাকি জানি ডাকে. আচ্ছা। বাট এটাকে না আমি যখন নিজেই ধরা টানার সময় ওই গিয়ার শিফট গুলো নিজে করে ফেলাই। আচ্ছা। মানে এমন ভাবে জোরে দেই আস্তে দেই অটো ফিলটা হয় না ওই CVT এর জোনটা। রাইট। বাট ওই থার্ড কনটা মাথায় আসছে। এরকম সাইজের গাড়িতে এরকম মাইলেজ পাওয়া আসলে very hard to get. Incredible. হ্যাঁ, and also তো PHEV না যে চার্জিং না কোনো চার্জিং অটো চার্জ, সো আসলে ওভারঅল এটা this might be because it's relatively still newer. আচ্ছা। এটা দেখা যায় অনেক সময় স্টার্ট দিলে সকালবেলা বাসায় থেকে ব্যাটারি অনেক কম, probably 10-20% আছে, 1-2 কিলোমিটারের মধ্যে দেখি ব্যাটারি 80% পর্যন্ত চলে যায়। আচ্ছা। so it charges up very quickly. ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। Thank you.